ভিউয়ার্স, মিম ভুতুড়ি হচ্ছে শ্বশুরবাড়ির পর্ব শেষ করে কিন্তু নিজের বাড়িতে ফিরে গিয়েছে এবং শ্বশুরবাড়িতে থাকাকালীন সময়ে কি কি হয়েছে, কি কি করেছে ভুতুড়ি, সেই বিষয়টা নিয়ে এখন আপনাদের সাথে একটুখানি আলোচনা করব। তো নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেল মেহেজাবিন লাইফস্টাইল থেকে। আর আলহামদুলিল্লাহ আজকের বাইরের আবহাওয়াটা অনেক বেশি সুন্দর, কিন্তু অনেক বেশি গরম লাগছে। সকাল থেকে বৃষ্টি নাই, বাট এত ভ্যাপসা গরম, বাতাস আছে কিন্তু বাতাস গায়ে লাগছে না। তো এখন একটু বেলকনিতে এসে বসলাম, ভাবলাম আপনাদের সাথে একটুখানি আড্ডা দেই। গত 2টা দিন থেকে ভিডিও আপলোড করা কম হয়েছে, কারণ অনেক বেশি ব্যস্ত ছিলাম। তো ভুতুড়ি তো শাশুড়ি করতে করতে শাশুড়ির কাছে এসে 7 দিন ধরে থেকে খেয়ে খুকিকে নিয়ে যে ইনকামগুলো করেছিল, বিজনেসগুলো করেছিল, যত টাকা রোজগার করেছে সেগুলো একটু মুক্ত হস্তে দান সৎকার করে নিজের নামের যে বদনামগুলো কুড়িয়েছিল ইউটিউব সোসাইটিতে একটুখানি ভালো হওয়ার ব্যর্থ চেষ্টা করে গিয়েছে। জানি না আপনারা এখন কতটুকু ভালো বলতে পারেন মিমকে, বা কতটুকু মাথায় তুলে রাখতে পারেন, এটা আপনাদের ব্যক্তিগত বিষয়, কারণ আপনারা তো এগুলাই পছন্দ করেন। তো মিম যতগুলো ড্রামা করলো, আর ড্রামা করার পর যতগুলো টাকা ইনকাম করেছে সেই টাকা দিয়ে তার বাড়ি ভাড়া দিয়ে বাবু কাল্লারে নিয়ে এখানে ওখানে বেরিয়ে খাওয়া দাওয়া করে বাটুল শারমিনের সাথে মিশে নেশা পানি করে শাশুড়ির হাতে 5-10 হাজার টাকা ওষুধ পানি দিয়ে বেল্লালের সংসারে থাকা খাওয়া করে বেল্লালের শাশুড়িকে 5,000 টাকার বাজার করে দিয়ে সে দান সৎকারমূলক যে ভিডিওটা আপনাদের সামনে উপস্থাপন করেছে, সেটার উপরে ভিত্তি করে অনেকেই দেখলাম কমেন্ট বক্সে এসে ভিউয়ার্স কমেন্ট বক্স মিম ভুতুড়ি ওপেন করেছে যখন সে দান সৎকার করেছে, বা হচ্ছে টাইটেলে লিখেছিল নাহার বাবির মাকে সারপ্রাইজ করলাম। তো সেই ক্ষেত্রে কমেন্ট বক্স ওপেন করেছে যেন আপনারা একটুখানি সুন্দর সুন্দর কমেন্ট করে আসতে পারেন ভুতুড়িকে। তো ওখানে দেখলাম কিছু আপু কমেন্ট করেছে, মিম তোমার এই জিনিসটা খুব খুশি হলাম, তোমার মন ভালো, তোমার মন অনেক উদার। তো যারা এই ভুতুড়ির টাকা খাওয়ার জন্য বা ভুতুড়ির কাছে হেল্প নেওয়ার জন্য তেল পানি দিচ্ছেন, পাম্পট্টি মারছেন, তাদেরকে তো তেলবাজ মানুষের কমেন্ট দেখলে বোঝা যায়। তো আমরা বুঝতে পেরেছি যে আপনারা অনেক কমেন্টে তেল মারতেছেন, কারণ মিম ভুতুড়ির বাড়িতে যে একটা কাজের মানুষ ছিল আপা আপা বলতো, যেটা মিম ভুতুড়ির বাচ্চা হওয়ার সময় থেকেই ছিল। তো ওই মেয়েটা অসুস্থ, ওই মেয়েটাকে দান সৎকার করবে, যেটা আপনারা দেখেছেন, যার কারণে আপনারা একটুখানি তেল মারতে শুরু করেছেন। তো ভিউয়ার্স, আপনারা বলতেছি যার কারণে আপনারা নিজের গায়ে মাখিয়ে নেন না। যদি আপনি হয়ে থাকেন সেক্ষেত্রে তো আপনি আপনার গায়ে মাখাবেন, সেটাই স্বাভাবিক। তো সব কিছু মিলিয়ে এই যে যারা পাম্পট্টি বা তেলমূলক কমেন্টগুলো করেন, তাদের কাছে আমার একটাই প্রশ্ন, যে আপনারা মানুষ চেনেন না? আপনারা কি গার্মেন্টসে কাজ করে খেতে পারেন না যে ভুতুড়ির মতো মানুষের কাছে আপনার সাহায্য ভিক্ষা চান? আচ্ছা, সাহায্য নিয়ে আপনি কয়দিন খেতে পারবেন? 1 দিন, 2 দিন, 3 দিন? আপনি কন্টিনিউ একটা জীবনের লাইফস্টাইল লিড করতে হলে আপনাকে তো সাহায্য দিয়ে কেউ আপনার সংসারে হেল্প করতে পারবে না, আপনাকে নিজে কিছু করতে হবে। সেই ক্ষেত্রে আপনারা কেন যে এই যে আপনাদের শরীর স্বাস্থ্য চেহারা আপনারা ইউটিউবের মতো আইডিতে চ্যানেলে কমেন্ট করতে পারতেছে, তাহলে অবশ্যই আপনি অতটুকু শিক্ষিত বলে কমেন্ট করতে পারতেছেন, এবং কমেন্ট করে আপনার কাছে হেল্প চাচ্ছেন যে আমাকেও কিছু সাহায্য করো, আমার স্বামী এরকম এসে আনতে। আপনারা কি কাজ করতে পারেন না? আর সাহায্য চাওয়ার জন্য আপনাদের ইউটিউবে এই ওয়াইফাই চ্যানেলের লাইনের টাকা দিয়ে নেট চালিয়ে হাতে একটা অ্যান্ড্রয়েড ফোন রেখে ভিডিও দেখে সাহায্য চাইতে হচ্ছে মিমের কাছে? আপনারা আসলে সাহায্য করার মতো মানুষ না, আপনারা হচ্ছে ওইরকমই ওই নেশাগ্রস্ত ফ্যামিলির পরক্রিয়া রানী পরিবারেরই সদস্য। হ্যাঁ, এরাই এই ফেক আইডি দিয়ে নিজেরা কমেন্ট করে নিজেদেরকে বড় প্রমাণ করে যে দেখেন আমাদের মতো মানুষের কাছে কতজন আপুরা হেল্প চাচ্ছে, সাহায্য চাচ্ছে, এই সে হ্যান। তো এই ভুতুড়ি নিজেকে একটুখানি ভালো প্রমাণ করার জন্য দান সৎকার করা শুরু করেছে আর কমেন্ট বক্সটা ওপেন করেছে। আবার যখন দেখবেন যে তার প্রয়োজনে যখন ওই কমেন্ট বক্সে 2-3 জন গালিগালাজ করতেছে, সেক্ষেত্রে তারা ফুট করে কমেন্ট বক্স বন্ধ করে দেয়, বা ওই টাইপের হচ্ছে কমেন্টগুলো তারা বেরই করে না। হ্যাঁ, তো এটা হচ্ছে তাদের স্বভাব। তো সব কিছু মিলিয়ে আমি বলবো কিছু মানুষের কর্মকাণ্ডের উপর আসলে ডিপেন্ড করে ভালো নাকি মন্দ। তো ভুতুড়ি তো বাড়িতে গেল নৌকা টোকা ভাড়া করে ভুতুড়ির মতো করে। সেই ভুতুড়ি বলতেছিল যে আমি যদি গাড়ি ভাড়া করে যাই সেক্ষেত্রে অনেক টাকা পড়ে যায়, এখন আমি আর টাকা খরচ করবো না, এখন টাকার দরকার। অ্যাকচুয়ালি ভুতুড়ি তার শাশুড়ি করতে করতে ঢাকায় এসেছিল শুধুমাত্র শাশুড়ির কাছ থেকে কিছু টাকা পয়সার হেল্প নেওয়ার জন্য, কারণ ভুতুড়ি যে মাটিটা কিনতেছে, যে জমিটা কিনতেছে, সেই জমিতে কিছু টাকা পয়সা লাগবে। কিছু টাকা পয়সা যদি শাশুড়ি এবং ননাস শারমিন বাটুল আর মিম ভুতুড়ি মিলে দেয়, শারমিন বাটুলের মা মিলে যদি দেয়, দান সৎকার করে, সেক্ষেত্রে মিমের একটুখানি হেল্প হয়ে যাবে। যার কারণে মিম কিন্তু এখন ইদানিং একটু শাশুড়ি বেশি করতেছে, কারণ তার ফ্যামিলি মেম্বাররা তার হেল্প করতে পারবে না, যেহেতু সাবিনার সাথে মাটি কিনে একবার
একটা জায়গাতে দেখা যাচ্ছে ধরা খাইছে, মাটিটা এখনও তারা নিজের নামে করতে পারেনি বা মাটিটা দখল নিতে পারেনি, যার কারণে সে কিন্তু আর সাবিনাকে বাদ দিয়ে এখন নিজে দৌড়াদৌড়ি করতেছে। তাছাড়া তিশা নানির বাড়িতেও গিয়েছিল পাবনাতে, তো তিশা নানির কাছে যখন ঈশ্বর দিতে যাই তো তিশা নানি একদম না বলে দিয়েছে ডিরেক্ট যে আমি আর পারবো না, বাপ্পি এখন বেকায় গেছে, বাপ্পি আর আমার কথা শুনতেছে না, আর তানজিলাকে নিয়েও যেহেতু বিপদে পড়েছি, সব কিছু মিলিয়ে আর কি মানে সমস্যার সমাধান নাই, সেক্ষেত্রে সে মানে একদম না বলে দিয়েছে, যার কারণে সে তার মেয়ের বার্থডেটা ওভাবে করতে পারে না। আর দেখেন বার্থডেতে এসেও এরকম একটা ঝামেলা, মানে মারামারি পর্যন্ত চলে গেল। তো তিশা নানি কিন্তু ভিডিওতে বলেছিল যে এই বার্থডের অনুষ্ঠানে আমারও থাকার কথা ছিল, আল্লাহ আমাকে বাঁচাই নিচ্ছে, হ্যাঁ এটা আমার কর্মের ফল, মানে সে মনে করতেছে আল্লাহ তাকে বাঁচাইছে এই ঝগড়া ঝামেলা থেকে, বা সে এখানে উপস্থিত ছিল না, হ্যাঁ এখানে উপস্থিত থাকার কথা ছিল তার, তো এই ঝগড়া ঝামেলা থেকে আল্লাহ নাকি তাকে বাঁচাই নিচ্ছে। তো সব কিছু মিলে তিশা নানি কিন্তু গত 2টা দিন থেকে ভিডিও আপলোড করছে না, তার কারণটাও আমি আপনাদেরকে একটুখানি বলে দিই। কারণ হচ্ছে সাথী গিয়েছে হচ্ছে গ্রামের বাড়িতে, সেক্ষেত্রে সে তিশা নানি কিন্তু কোনো কাজকর্ম নাই, হ্যাঁ তিশা নানির কোনো কাজকর্ম নাই, কোনো কিছু নাই, কি করবে না করবে ভিডিওতে, এলাকাতে তেমন একটা মিশে না, কারোর সাথে চলাফেরা করে না। আগে যেটা তারপরে হচ্ছে আগের যে আশেপাশে যে ব্লগারগুলো ছিল তাদের সাথে ওঠা বসা ছিল, এখন সেটাও মানে করতে পারে না বা পছন্দ করে না, হয় না চলতে চলতে একটা মানুষের সাথে খারাপ লাগা কাজ করে বা কেউ তাকে পছন্দ করতেছে না। তো সব কিছু মিলে দেখা যাচ্ছে তিশা নানি আর কারোর সাথে মিশতে পারতেছে না, এই কারণে তাবিয়ার স্কুলের যে মানে গার্ডিয়ানরা আছে তাবিয়ার স্কুলের মেয়েদের সাথে মেশামেশি বেশি শুরু করেছে বা ওইদিকে সময় কাটাইতে বেশি শুরু করেছে। তো সব কিছু মিলে সে ভিডিওর কোনো কন্টেন্ট পাচ্ছে না, কারণ বাপের বাড়িতে আসতে পারতেছে না, আবার এখন বাপের বাড়ির সব পরিস্থিতি ঠান্ডা হয়ে গিয়েছে, সবাই যে যার মতো ভিডিও করতেছে, সাবিনার শ্বশুর বাড়ি নিয়ে ব্যস্ত হয়ে গিয়েছে, মিমভুতির শ্বশুর বাড়ি নিয়ে ব্যস্ত হয়ে গেছে, সেই ক্ষেত্রে তিশা নানি আর বেল পাইতেছে না। এখন তিশা নানি কী করবে? তো এই কারণে তিশা রানী ভিডিও টিডিও না দিয়ে একটু ঘুমটুম পারতেছে, একটু বাপ্পিকে সময় দিতেছে, বাপ্পি সাহেবের পা চাটতেছে, বাপ্পি সাহেবকে একটুখানি পটায় রাখতেছে, কারণ কিছু তো করার নাই, সব কিছু মিলে মানে তিশাকে তো সংসার করতে হবে, এই বুড়ি বয়সে আবার কাকে বিয়ে করবে বলেন। তো আমি যাই হোক তিশার বিষয়টা আমি এখন কথা নাই বলি, আমি মিমের বিষয়টা কথা বলি। গতকালকে ভিউয়ার্স আমি একটা ভিডিও আপলোড করেছিলাম, সেটাতে আমি বলেছিলাম আপনাদেরকে যে আলোচনা করেছিলাম যে বাটুলের যে হচ্ছে অতীতটা, সুরজের সাথে কিভাবে ডিভোর্স হয়েছে, কী কারণে ডিভোর্স হয়েছে, এই সুরজের সাথে ডিভোর্স হওয়ার পেছনে কিন্তু বাবুর হাত আছে, হ্যাঁ বাবুর বউ এবং শারমিনের জামাই মিলে পরোগ্রা করেছিল, যেটা তারা হাতে নাতে ধরে এবং তখনই কিন্তু তারা এই ডিসিশন নেয় ডিভোর্স দেওয়ার, হ্যাঁ তো এই জিনিসগুলো কিন্তু রাজ বলে দিয়েছে, তো সেটাও কিন্তু আমি আমার চ্যানেলে শেয়ার করেছি, আপনারা অবশ্যই আগের ভিডিওটা দেখে আসবেন। তো ওইখানে কিন্তু আমি সম্পূর্ণ ঘটনাটা ক্লিয়ার করে বলে দিয়েছি, ওখানে কিন্তু রাজ বলেছিল যে শারমিন রাত বিরাতে আসতো এবং শারমিন বাড়িতে যে নেশাপানি করতো, সেই নেশাপানির অত্যাচারে কিন্তু রাজ তার বাবা মাকে রাখতো না বাসাতে, যেহেতু শারমিনের এরকম বাজে স্বভাব ছিল, এই কারণে নাকি রাজ তার বাবা মাকে রাখতো না, বা তার বাবা মা এই বাড়িতে আসতে চাইতো না, যেহেতু 2টা ছোট ছোট ঘর, সেই ঘরের ভিতরে যদি এরকম নেশাপানি করে সে জায়গায় ঘরের পরিবেশ নষ্ট এবং অনেক বেশি গন্ধ হয়ে থাকে, আর সে নাকি দিনে 2টা প্যাকেট সিগারেট শেষ করে ফেলে, মানে এত পরিমাণে সিগারেট খায়। তো সব কিছু মিলিয়ে আর কি রাজ কিন্তু তার হচ্ছে মানে কালো অধ্যায় শারমিনের জীবনের চরিত্র, শারমিন কি ছিল না ছিল সব কিছু কিন্তু বলে ফেলেছে। তো যার কারণে হচ্ছে এই শারমিন বাটুল কিন্তু মানে গতকালকে ভিডিও আপলোড করেছে যে মিমকে বাবুকে রাখতে গিয়েছে, হ্যাঁ রাখতে যাইতেছে নৌকা নিয়ে, তো তারপরে কিন্তু সে চলে এসেছে। এখন দেখা যাক যে এই বাটুল তার এই রাজের এই ভিডিওর পরিপ্রেক্ষিতে কী টাইপের কথা বলে বা কী বলে, হ্যাঁ ভিডিওতে এটা কিন্তু দেখার আশায় সবাই কিন্তু চোখ রাখতেছে তার চ্যানেলে। সে তো হচ্ছে কমেন্ট বক্স বন্ধ করে রেখেছে ভিউয়ার্স, মানে এদের মান সম্মান বলতে কিছু নাই ভিউয়ার্স। আপনারা একটা জিনিস চিন্তা করেন, একটা মেয়ে কতটা নোংরা মন মানসিকতার মানুষ হইলে এই টাইপের কাজ করেও সোশ্যাল মিডিয়াতে ক্যামেরা অন করে ভিডিও করে এবং নিজেকে অনেক সতী সাবিত্রী দাবি করে। মানে খুকি যখন এই বিষয়গুলো বলে ফেলেছিল যে তার এক্স হাজব্যান্ড সুরজের সাথে সে হোটেলের বিভিন্ন জায়গাতে অলিতে গলিতে ঘুরে বেড়ায়, রাত কাটায়, এবং ভিডিওতেও মানে ছবি দেখেছে। খুকি যখন বলেছিল যে তোর সুরজ তো আমাদেরকে সে ছবি দেখায় যে তুই কখনো মানে ওর গায়ের উপরে কখনো পিঠের উপরে শুয়ে আসিস, বসে আসিস, তো এই জিনিসগুলো তো আমরা দেখছি, ছবি ভিডিওগুলো তো আমরা দেখছি। তো এই কথা যখন বলে তখন সে কিন্তু পাবলিকের সিম্পেথি নেওয়ার জন্য ভিউয়ার্স, হ্যাঁ পাবলিকের সিম্পেথি নেওয়ার জন্য ক্যামেরা অন করে কান্নাকাটি করে একেবারে চোখের পানি নাকের পানি এক করে সে তখন মনে পড়ছে সে এতিম, সে ডিভোর্সি, সে অসহায়, সে গার্মেন্টসে কাজ করতে পারবে না, সে শিক্ষিত না, মানে যত যা আছে অনুনয় বিনয় করে মানে ক্যামেরার সামনে নিজেকে এতভাবে অসহায় প্রমাণ করে পরবর্তীতে আবার সে ক্যামেরা অন করে পটার শুরু করেছে। তো ভিউয়ার্স, এদের আসলে চ্যানেল বন্ধ করার বা এদেরকে বয়কট করার কোনো উপায় আমি দেখতেছি না। রোস্টিং ভিডিও যতই করেন এদের মান
সম্মান যতই খান, এরা যদি মান সম্মানের ভয় করতো তাহলে কি এরা এই হোটেলে যেত এক্স হাজব্যান্ডের সাথে কি বিদেশ যেত, বিদেশি লোক আনা নেওয়ার কাজ করতো? এক্স হাজব্যান্ডের সাথে যদি সম্পর্কই ভালো হতো তাহলে কেন এক্স হবে? সেটা প্রেজেন্টই থাকতো। আবার প্রেজেন্ট না করে এক্সের সাথে আবার কিভাবে আবার হচ্ছে বিজনেস করা যায়? মানে সব কিছু মিলিয়ে এরা যে কতটা নোংরা ফ্যামিলির সদস্য সেটা তো ভিউয়ার্স আপনারা কিছু হলো ধারণা পাচ্ছেন। তারপরেও ভিউয়ার্স আপনারা হুমড়ি খেয়ে এই খারাপগুলো চ্যানেলে কেন যে সাবস্ক্রাইবার করেন বা সাবস্ক্রাইবার দেন বা এই যে ভিডিওতে লাইক দেন বা ভিডিওতে কমেন্ট করে উস্কানিমূলক তাদেরকে ইমপ্রেস করেন যে আপু আপনাকে আমার ভালো লাগে, আমি দেখা করতে চাই, কেন ভাই? এদের সাথে দেখা করার কি আছে? গতকালকে একটা ভিডিওতে দেখলাম সে নাকি তার বাড়ির ঠিকানা দিচ্ছে। বুঝতে পারছেন ভিউয়ার্স, একটা মানুষ পাবলিকলি কখন তার বাড়ির ঠিকানা দিতে সাহস পায়? সে যখন বাজে খারাপ কাজে আসক্ত থাকে, তার যখন খারাপ কাজ ট্যাকেল দেওয়ার মতো লোকজন থাকে, তখন কিন্তু সে ওপেনলি তার বাড়ির অ্যাড্রেস দিতে পারে। আমরা কেন বাড়ির অ্যাড্রেস ঠিকানা সবাইকে সবসময় পাবলিক প্ল্যাটফর্মে কেন দেই না? কারণ দেখেন সব কিছুতে নেগেটিভ পজিটিভ আছে। এখনকার দুনিয়া ভালো না, কেন পাবলিকলি একটা কাম কাজ ছাড়া কোনো কিছু ছাড়া, আমি তোমাকে চিনি না জানেন, একটা ভিউয়ার্স বললো যে আপু আমি দেখা করতে চাই, আর সে পাবলিকলি এসে নৌকার উপরে বসে ডিটেলস দিচ্ছে যে আপনি জিঞ্জিরায় আসবেন, জিঞ্জিরা থেকে 40 টাকা নৌকা ভাড়া দিবেন, তারপরে রিক্সা নেবেন, রিক্সা নিয়ে আদাবর যাবেন, আদাবর মাঠের কাছে যে আমাকে ফোন দিবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন, মেসেজ করবেন, আমি এসে আমার বাড়ি পর্যন্ত আপনাকে নিয়ে যাবো। এটা কী ধরনের কথাবার্তা বুঝলাম না। তার মানে কি সে সোশ্যালভাবেই মানে হচ্ছে এটা ইমপ্রেস করতেছে, সবাইকে বলতেছে যে ছেলে হোক মেয়ে হোক সবাই আমার বাড়িতে অভ্যর্থনা জানাচ্ছে, ঠিকানা দিয়ে যে হ্যাঁ সবাই আমার ঠিকানাতে আসতে পারবে, এই হলো আমার ঠিকানা, যার যখন প্রয়োজন হবে আমাকে আমার ঠিকানাতে চলে আসবে, আমি তোমাদেরকে হেল্প করবো। হেল্পটা কী টাইপের হেল্প আপনারা তো বুঝতেই পারছেন। আমি আর বাজে ভাষা ইউজ না করি। আপনারা যথেষ্ট বুদ্ধিমান, অ্যান্ড্রয়েড ফোন ইউজ করেন, অ্যাপেল ফোন ইউজ করেন, ব্র্যান্ড ইউজ করেন, ওয়াইফাই ইউজ করে ইউটিউবের মতো জায়গাতে আপনারা কমেন্ট করতে পারছেন, তাহলে অবশ্যই আপনারা অর্ধমূর্খ, হ্যাঁ, বা অর্ধশিক্ষিত। কয়ের বগে তো মানে বুটি দিয়ে খ বানাইতে পারতেছেন, জিনিসটা তো এরকম মানে তিশানানির মতো আর কি। হ্যাঁ, বয়ের নিচে একটা ফোঁটা দিলে র হয়ে যায়, তিশানানি তো এভাবে মুখস্থ করেছে এক জিনিস। তো সব কিছু মিলে ভিউয়ার্স আমি বলবো যে নোংরাদেরকে আপনারা সমর্থন করতে করতে আরও বেশি নোংরা করে ফেলেছেন সব বিষয়গুলোকে। তো সব কিছু মিলে গতকালকের ভিডিওটা অবশ্যই দেখবেন, আমার কথাগুলো শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন। তাছাড়া নাকি সুরুজের মানে শারমিনের এক্স হাজব্যান্ড সুরুজের ভাই, তার সাথেও নাকি শারমিনের একটা সম্পর্ক ছিল। তো দেবর ভাবির সাথে কী টাইপের সম্পর্ক হইতে পারে সেটা ভিউয়ার্স আপনারা নিজেরাই বুঝে নেবেন, আমি আর কিছু বলতেছি না। কারণ ভিউয়ার্স এদের বিষয় নিয়ে আপনি যত খোলাসা করে কথা বলেন না কেন, রাজ একটা কথা বলেছিল যে ওদের তো লজ্জা হবে না, ওদের ভালোই হচ্ছে, ওদের ভিউ বিজনেস হচ্ছে, কারণ রোস্টিং ভিডিও তাদেরকে না যত হবে তাদের কিন্তু পরবর্তীতে 2-3 দিন ব্যবসাটা বেশি চলবে, কারণ ওদের চ্যানেলে সবাই চোখ রাখবে যে কখন তারা আসবে, কখন এই বিষয়টা নিয়ে কথা বলবে। যার কারণে দেখা যাচ্ছে যে প্রতি মাসে তাদের একটা অ্যামাউন্ট ঢোকার আগে হ্যাঁ তারা একটা বাজেট হিসাব করে যে এই মাসে কত টাকা লাগবে বা এই মাসে আমার কত টাকা দরকার বা আমি একটা বিপদে পড়েছি আমার কিছু টাকা লাগবে। সেক্ষেত্রে তারা কিন্তু নিজেরা কন্ট্রোভার্সিমূলক টপিক বানায়। সেটা রাজ নিজেও করতো শারমিনের সাথে। রাজের সাথে শারমিনের সম্পর্ক ভালো ছিল, কিন্তু প্রতিনিয়ত রাজ এবং শারমিন ঝগড়ামূলক কন্টেন্ট তৈরি করতো। এটা রাজ নিজে এসেও বলেছে যে আমি নিজে ডিক্লারেশন দিতাম যে তুমি এই ড্রেস পরবা, তারপরে হচ্ছে তুমি পার ডে 2টা করে ভিডিও বানানোর মতো মন মানসিকতা রাখবা, ভিডিওতে এসে এটা বলবা আমার নামে, আমি তারপরে এটা বলবো, তাহলে তোমারটাও চলবে আমারটাও চলবে, তাহলে এইভাবে আমরা কন্টেন্ট তৈরি করব। এভাবে কিন্তু রাজ নিজেও ওই রোস্টিং আপুর চ্যানেলে নিজেও ভয়েস রেকর্ডে এই কথাগুলো বলেছে যে আসলে আমাদের মানে কাজটা কি, আমরা তো এই টাকা দিয়েই চলি, এটাই আমাদের ইনকাম, এটাই আমাদের রাস্তা, এটাই আমাদের কাজ। সো এই কাজটাকে আমরা মানুষের কাছে কিভাবে পৌঁছাবো, সেটা নোংরামি দিয়ে হোক, নষ্টামি দিয়ে হোক, মিথ্যাচার দিয়ে হোক, বা আমাদের চরিত্র বিক্রি করে হোক, আমাদেরকে কাজ করতে হবে। সেম জিনিসটা তারা কিন্তু হাজব্যান্ড ওয়াইফ মিলে বিয়ের 1 মাস পর থেকে ঝগড়া ঝামেলার কন্টেন্ট আপলোড করতো। এখন আমি আপনাদেরকে একটা কথা বলি ভিউয়ার্স, চোর এসেছে, হ্যাঁ, বা বাঘ এসেছে, একদিন কিন্তু বাঘ ঠিকই চলে আসে। তারা এই যে ঝগড়া ঝামেলার ভিডিও মানুষকে খাওয়াইতে যে নিজেরা কিন্তু ঝগড়া ঝামেলা অবশেষে শিকার হয়েছেও, হয় না যে তা না, সব কিছু যে নাটক তা না, কিন্তু তারা নাটক করেছে। তারা নাটক করতে আল্লাহ কিন্তু তাদের লাইফস্টাইলটা নাটক বানিয়ে দিয়েছে। তাদের কিন্তু ডিভোর্স হওয়াই ছাড়ছে। এই যে একটা জিনিস, একটা নেগেটিভ কাজে কিন্তু অলওয়েজ শয়তানের একটা হাত থাকে, হ্যাঁ। তো আপনি যখন একটা জিনিস নিয়ে খারাপ কিছু করবেন, ওই জায়গাটাতে শয়তান বসে যায় বা ভর করে। আপনার মাথাতে টেনশন ছিল যে আপনি ঝগড়া ঝামেলা করে ইউটিউব থেকে টাকা ইনকাম করবেন, আপনি কিন্তু ইউটিউব থেকে টাকা ইনকাম করছেন, এদিক দিয়ে আপনি সার্থক, কিন্তু আপনি আপনার জীবনে সবচাইতে ব্যর্থ মানুষ, আপনার জীবনের দিক দিয়ে আপনি হেরে গেছেন। কারণ ওই যে আপনি আপনার চরিত্রটাকে বিক্রি করছেন, যেটা আপনি আর কখনোই কোনোদিনই সম্মানটা তুলে আনতে পারবেন না। এই যে রাজ যেভাবে হেনস্থ হয়েছে পাবলিকের সামনে, প্রত্যেকটা মানুষের সামনে, তাকে কিন্তু রাস্তার অলিতে গলিতে মানুষ চিনবে। কেন চিনবে? সে কি ভাদাইম ম্যাম,
সে কি হিজড়া, তাকে কি বলে মেরি টাইপ, তাকে কি বলে নেশাগ্রস্ত, তাকে কি বলে শারমিনের হাজব্যান্ড, হ্যাঁ, এই হিসাবে তাকে মানুষ চিনবে। এরকম চেনার থেকে না চেনা অনেক ভালো। তো এই যে ভাদাম্মা, এই ভাদাম্মাগুলো কিন্তু প্ল্যান করেছিল শারমিনকে নিয়ে, যে তুমি যেহেতু তোমার চ্যানেলে তো রোজগার অনেক, শারমিন নাকি 1 মাসে 11 লাখ টাকা ইনকাম করেছে ভিউয়ার্স, 1 মাসে। আপনারা একটা জিনিস চিন্তা করেন, কি টাইপের ভিউ ব্যবসা করলে বা কী টাইপের ব্লগ ভিডিও বানাইলে 1 মাসে 11 লাখ টাকা ইনকাম করেছে শারমিন। এই টাকাটা নিয়েই রাজের মূলত মানে রাগ হয়েছিল, কারণ রাজের সংসারে থেকে খেয়ে ঘর ভাড়া না দিয়ে রাজের সংসার থেকে ভিডিও করে শারমিন 1 মাসে 11 লাখ টাকা ইনকাম করে, যার 1 টাকাও রাজকে দেয়া হয় নাই। শারমিন ওই পুরো টাকাটা বেল্লালের হাতে তুলে দেয় দেশে জমি কেনার জন্য। এই তখন থেকে কিন্তু রাজের সাথে শারমিনের ঝগড়া ঝামেলা শুরু হয়ে যায়। রাজ কিন্তু কথায় কথায় প্রশ্ন তুলতো, আমার সংসারে থেকে খেয়ে তুমি টাকা ইনকাম করেছো, তুমি কেন আমার এই টাকাগুলো তুমি তোমার ভাইকে দিচ্ছ, তোমার জন্য জমাও, বা আমরা একটা কিছু করি, বা আমরা ঢাকায় ফ্ল্যাট কিনি, আমরা ঢাকায় জমি কিনি। এই টাইপের মনোমানসিকতা ছিল রাজের। রাজ ছিল হচ্ছে অন্যের ঘাড়ে খাওয়ার মতো মানুষ। আর শারমিন বাটুল তো পাকা মানে খই ভুট্টা, হ্যাঁ, বুড়ি। এই বুড়ি তো জানে যে আমি আমার ইনকামের টাকা আমি কেন রাজকে দিব, আমি রাজেরটা খাওয়ার জন্য। তো ভিডিওতে এসে বলছে আমি রাজেরটা খাওয়ার জন্য বিয়ে বসছি, আমি রাজকে খাওয়ানোর জন্য তো বিয়ে বসি নাই। সে ছেলে মানুষ, সে আমার হাজব্যান্ড, সে আমাকে খাওয়াবে, আমি কেন তাকে খাওয়াইতে যাব। এই টাইপের কথাবার্তা মিলিয়ে সে ভিডিও আপলোড করেছিল পর মানে রাজ দেয় ভিডিও দিনে 2টা, শারমিনও দেয় দিনে 2টা, মানে পক্ষান্তরে তারা ভিডিও আপলোড করা শুরু করেছিল। ওই মাসেও তারা রমরমা ব্যবসা করেছে, রমরমা ভিউ বিজনেস করেছে, যার কারণে এই কিন্তু শারমিন কিন্তু এই মর্গেজ দিয়ে যে ফ্ল্যাটটাতে আছে, সেই ফ্ল্যাটটাতে কিন্তু 5 লাখ টাকা অ্যাডভান্স দিয়েছিল, হ্যাঁ। তো এইখানে এই টাকাগুলো কোথায় পেলো? একটা মেয়ে মানুষ ডিভোর্সি হয়ে যাওয়ার পর, বাড়িঘর ভাঙার পর একটা মানুষ তো নিঃস্ব হয়ে যায়। তো এই মেয়ের হাতে এত টাকা কোথায় থেকে আসে? শুধুমাত্র ইউটিউব প্ল্যাটফর্মে তারা ভিডিও বানিয়ে, রোস্টিং ভিডিও বা এই যে কন্ট্রোভার্সিমূলক ফ্যামিলি বিক্রি করে, বাপ মা বিক্রি করে, ভাই বিক্রি করে, ভাইয়ের বাবি, তখন কিন্তু এই বেল্লালো নতুন ড্রামা শুরু করে ফেললো। ভাইয়ের মানে বউয়ের সাথে ঝগড়া করে বাড়ি ছেড়ে চলে যায়, মায়ের সাথে ঝগড়া করে বাড়ি ছেড়ে চলে যায়। মানে যখন যে মানে শারমিন বাটুলের বিয়ে হয় রাজের সাথে, এই রাজ এই মানে জ্ঞানটা বেল্লালের মাথায় দেয় যে ভাই আপনি তো ইনকাম করতে পারতেছেন না, আপনি আপনার বউয়ের সাথে এরকম ড্রামা করেন, আমরা ওর মাঝরাতে যাবো, আপনাকে নিতে যাবো, এসে আমরা সবাই মিলে একটা এরকম নাটক করে আমাদেরও ভিউ বিজনেস হবে, আপনারও ভিউ বিজনেস হবে। এগুলো হচ্ছে রাজ ওই বেল্লালকে বুদ্ধি দিয়েছিল। তখন এই বেল্লাল এই মানে শুধুমাত্র স্ক্রিপ্টেড ভিডিও বানাইতো, বাড়ি ছেড়ে চলে যাচ্ছে মায়ের জন্য, তাকে রাত বিরাতে যে ধরে নিয়ে আসতে হয়। শারমিন বাটুল রাত্রি 12টার দিকে রাজকে নিয়ে রিক্সায় চলে যায়। এগুলো ছিল তাদের কন্টেন্ট, এগুলো ছিল পুরোটাই তাদের কন্টেন্ট। এভাবেই তারা টাকা পয়সা ইনকাম করছে। তো সব কিছু মিলে ভিউয়ার্স আমি বলবো, এই যে রাজের সংসারে থাকাকালীন সময় শারমিনের যে নেশা টেশা করার অবস্থা, যে কথাগুলো বলেছে, এটা কিন্তু রাজের পরে যে মানে শারমিনের পরে যে রাজ যাকে বিয়ে করেছিল তার নামেও, সেও কিন্তু রাজের নামে কথা বলেছে যে রাজ এবং তার ভাই বসে নাকি বারান্দাতে বসে নেশা করে এবং অনেক বাজে উল্টাপাল্টা কাজ করে 2 ভাই মিলে। তো এই জিনিসগুলো আবার রাজ শারমিনের নামে বলতেছে, কে যে সত্য আর কে যে মিথ্যা এটা বুঝতেছি না। কিন্তু এই যে বিষয়টা বললো যে শারমিন নাকি ভিডিওতে ক্যামেরার সামনে সে বারবার ঠোঁট কামড়ায়, তো এই জিনিসটা কি আপনারা আমাকে একটু বলবেন তো, আমি এটা বুঝতেছি না যে একটা মেয়ে মানুষ মানে কথা বলতে বলতে ঠোঁট কামড়ায়, সেটা কিসের লক্ষণ বা কেন? হ্যাঁ, তো ওর ঠোঁটগুলা দেখবেন ইদানিং আমি দেখতেছি শারমিনের মানে ফেসটা, ওর গলা ঘাড় কালো দাগ পড়ে, হ্যাঁ, কি যে একটা অবস্থা, বিশ্রী অবস্থা। ও অলওয়েজ ক্যামেরার সামনে ফিল্টার দিয়ে আসে, যার কারণে সে যখন কথা বলে বা তার মুখ থেকে যখন ফিল্টারটা সরে যায় তখন তার চেহারাটা বিভৎস লাগে, তার নাক টাক কেমন যেন হয়ে যায়। তো ও হচ্ছে ফিল্টার ইউজ করে, যার কারণে তার চোখের আইব্রো থেকে শুরু করে চোখের হচ্ছে মানে মাস্কারা থেকে শুরু করে সব কিছু মানে সরে যায়। ফিল্টার ইউজ করলে কি হয়, আমরা যদি সোজাসুজি তাকিয়ে কথা বলি সেক্ষেত্রে ফিল্টারটা আমাদের মুখে সেট হয়, কিন্তু যখন আমরা সাইডে যাই বা মুখটা মানে মুভমেন্টটা বেশি করি সেক্ষেত্রে দেখা যায় ফিল্টারটা মুখ থেকে সরে যায়। তখন বোঝা যায় তার আসল চেহারাটা কি, তার গলা ঘাড়ে যে পরিমাণ দাগ, তারপরে তার নাক মুখ ঠোঁটে বা মুখটুকে। যে মিমের ভিডিওতে দেখলাম, মিম যখন ভিডিও করতেছিল তখন শারমিনের মুখটা খুব সামনে থেকে মিম দেখাচ্ছিল, মুখে এত পরিমাণে কালো কালো ছোপ দাগ আর এত নোংরা, গাড় গলাতে এত পরিমাণ দাগ ময়লা, আর হচ্ছে ঠোঁট একদম কালো চুকচুকা হয়েছিল শারমিনের। তো ওইটা থেকে বুঝলাম যে রাজ যেহেতু কথাটা বলেছে যে শারমিন নাকি নেশা করে, তো সেক্ষেত্রে হলেও হতে পারে, কারণ শারমিনের ঠোঁট দেখলাম ইদানিং একদম মোটা হয়ে ফুলে টপটপা হয়ে আছে, কালো একদম কালো কুসকুসা। তো ও কিন্তু অলওয়েজ ঠোঁট কামড় দিয়ে ধরে, বারবার ঠোঁট কামড় দেয়, আবার হচ্ছে একটু পরপর কেমন যেন করে চোখ মুখগুলো, আবার কথা বলতে গেলে কেমন যেন করে। এই বাবুও কিন্তু নেশা করে, হ্যাঁ, বাবুও কিন্তু নেশা করে। কারণ হচ্ছে এই যে খুকির ভিডিওতে বলেছিল যে
বাবু কাল্লা বাবু তো নেশা করে, নেশা কইরা উল্টাপাল্টা কাজ করে, তুই কি জানতি না বিয়ের আগে যে বাবু নেশা করে, এখন কেন বাড়িতে এসে তালাক দেশ, এখন কেন বাড়িতে এসে কান্নাকাটি করিস, তো এইভাবে কিন্তু বলছিল। তাহলে ওই বাবুও কিন্তু নেশা করে। হ্যাঁ, তো বাবু এবং হচ্ছে শারমিন এরা কেউই হচ্ছে ভালো না। তো মিম ভুতুরি কিন্তু এই যে সানিকে ডিভোর্স দেওয়ার পর আবদিয়াকে নিয়ে অবশেষে বাবুর ঘাড়ে ঝুলে পড়েছে। তো সব কিছু মিলে মিম ভুতুরির কপালে অনেক দুঃখ আছে, কারণ সানি কিন্তু এখন বিরাট বড় লোক। তো আবদিয়ার মানে মানে ইটা কিন্তু কত ভালো হইতো, পারবারিশটা মানে পরিবেশটা, বা হচ্ছে তার হচ্ছে গার্ডিয়ানশিপটা, বা ঢাকার মতো একটা জায়গায় তার বাবা যদি বাড়িওয়ালা বা বিজনেসম্যান হয়, সেক্ষেত্রে আবদিয়ার পরিবেশটা অনেক ভালো হইতো। কিন্তু দেখেন আজকে তার কপাল দেখেন। তো এই জন্যই বলে মেয়ে মানুষকে এত উঠতে হয় না। হ্যাঁ, মেয়ে মানুষকে বেশি বুদ্ধিসম্পন্ন জ্ঞানদাতা হইতে হয় না, যতটুকু না বুদ্ধি তার থেকে অতিরিক্ত এই লক্কর ঝক্করের কারণে মিম ভুতুরির আজকে এই অবস্থা। ভুতুরি তো ফুলতে ফুলতে ফুটবল হয়ে গেছে, চেহারা ফুটবলের মতো হয়ে গেছে, ঠোঁট মোট উল্টায় গেছে, চেহারা সুরতের তো জাতপাত কিছু নাই। চেহারার দিকে তাকালে আমার তো যাই হোক ভিউয়ার্স, মানুষ তো আবার আপনারা কমেন্ট করবেন না আপু এভাবে বলতে হয় না ভাই, আপনারা যা বলার বলেন, আমি কিভাবে কি বলবো না বলবো এটা আমার ব্যাপার। আমি দেখছি তাদের চেহারা সুরত সব কিছু মিলিয়ে এই যে মানে বক 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 করে না যে আমি এই, আমি হ্যাডোমালা, আমি সেই, আমি এগুলো পছন্দ করি না, এত পছন্দওয়ালা মানুষ ইউটিউবে এসে এই ওড়না তো শারমিনের কখনোই ঠিক থাকে না। হ্যাঁ, ওড়না ঠিক থাকে না, সবসময় ক্যামেরার সামনে এসে উলট পালট অবস্থা। মিমের ভিডিওতে দেখলাম শারমিন একদম বাবুর সামনে ওড়না মোড়না খুলেই শুয়ে আছে, ওখানে মিম ভুতুরি ক্যামেরা অন করছে এবং ক্যামেরা অন করে ইশারা করতেছিল, তখন শারমিন বারবার মিমের দিকে তাকাচ্ছিল, ইশারা বুঝতে পারে তারপর ওড়নাটা ঠিক করে। তো এরকম বহুত এদের অনাকাঙ্ক্ষিত ঘটনা আছে, এগুলো বলতে গেলে অনেক অনেক কথা হয়ে যাবে। তো ভিডিওটা অবশ্যই দেখবেন, আপনার মূল্যবান মতামতটা শেয়ার করবেন, আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আপনারা সাবস্ক্রাইব করলে কিন্তু আমি নতুন নতুন ব্লগ ভিডিও বানানোর সুযোগটা বেশি পাবো, প্লাস আমার ভিডিওগুলো বেশি বেশি মানুষের কাছে যাবে। আপনারা ভিডিওতে একটা করে লাইক দিলে দেখা যাচ্ছে আপনার একটা লাইকের কারণে কিন্তু অনেক অনেক মানুষ ভিডিওটা দেখতে পারবে। আমি চাচ্ছি তাদের আসলে এই জিনিসগুলো প্রত্যেকটা মানুষের জানা উচিত, যারা এই যে আপু আপু করে তাদেরকে এত মূল্যায়ন করেন, আপনারা খারাপকে মূল্যায়ন করে করে আপনারা কিন্তু সমাজটাকে নষ্টের দিকে নিয়ে যাচ্ছেন, এই জিনিসগুলো কিন্তু ঠিক না। তো সব কিছু মিলিয়ে আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওতে লাইক করবেন, প্লাস হচ্ছে মানে আমি এই ভিডিওতে যে কথাগুলো বললাম সেগুলো ঠিক নাকি ভুল। আর আপনারা যদি আরও কিছু জেনে থাকেন বাটুলের নামে, শারমিন বাটুলের নামে, সেক্ষেত্রে অবশ্যই আমাকে জানাবেন। মিম ভুতুরি তো গেছে, মিম ভুতুরিও মনে হয় এরকম নেশাটার সাথে আসক্ত হয়ে গিয়েছে, কারণ মিম ভুতুরির চেহারা শুরুতে এরকম লাগছে। আসলে ভিউয়ার্স, নেশা করলে সেটা আপনার মানে বাহ্যিক দৃষ্টিতে শরীরে কিন্তু একটা দিক ফুটেই ওঠে, এটা কিন্তু মানুষ বুঝতে পারে, যারা বুঝতে পারে, যারা করে তারা কিন্তু জানে। তো এগুলো আমি জানিও না, বুঝতেও পারি না, যেহেতু রাজের মুখে তার এক্স হাজব্যান্ড এইসব কথাবার্তা বলছে, সেক্ষেত্রে আমি আপনাদের সাথে শেয়ার করেছি। এখন বিশ্বাস করা না করা সেটা আপনাদের ব্যক্তিগত বিষয়, আমি অবশ্যই বিশ্বাস করেছি, যার কারণে আমি আমার মতো করে আপনাদের সাথে জিনিসগুলো শেয়ার করার ট্রাই করেছি। তো সব কিছু মিলে ভিডিওটা শেষ করছি। পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই মেহজাবিন লাইফস্টাইল আমার এই চ্যানেলে চোখ রাখবেন, কারণ পরবর্তীতে তিশা তানজিলাকে নিয়েও কিন্তু ভিডিও আসবে, প্লাস সাবিনা হাতি কিন্তু একটুখানি আনন্দে আছে আরিফকে নিয়ে, পরকীয়া রাজাকে নিয়ে, তো সে কী করতেছে না করতেছে এই বিষয়টা নিয়েও আমি শেয়ার করব। তো ভিডিওগুলো দেখতে হলে অবশ্যই আমার চ্যানেল মেহজাবিন লাইফস্টাইলে আপনারা চোখ রাখবেন। তো ঠিক আছে ভিউয়ার্স, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।